আচ্ছা, ভারতের মানচিত্রটা যদি ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে নদীগুলো যেন সারা দেশে শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে। এরা কিন্তু শুধু জলের স্রোত নয়, এরা আসলে আমাদের দেশের ভূগোলটাকেও এঁকে দেয়। আজকে আমরা এমনই এক দারুণ গল্প শুনব, উপদ্বীপীয় ভারতের নদীগুলোর গল্প। এদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, বেশিরভাগ নদী একদিকে বয়, কিন্তু একটা বড় নদী আছে যে কিনা ঠিক উল্টো পথে চলে। চলুন তো এই রহস্যটা কি সেটা খুঁজে বের করা যাক। প্রশ্নটা দেখতে বেশ সোজা, তাই না? যে ভারতের উপদ্বীপীয় অঞ্চলের বেশিরভাগ নদী পূর্ব দিকে, মানে বঙ্গোপসাগরে গিয়ে মেশে, কিন্তু একটা প্রধান নদী আছে যেটা পশ্চিম দিকে যায়। সেটা কোনটা? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, কেন যায়? মানে সবাই যখন একদিকে যাচ্ছে, ও একা উল্টো দিকে কেন? এই কেনর উত্তরটাই আমরা আজকে বের করার চেষ্টা করব। তো এই রহস্যটা সমাধান করতে আমরা কি দেখব? প্রথমে বুঝব নদীগুলো কেন একটা নির্দিষ্ট দিকেই বয়। তারপর দেখব কোনগুলো পূর্ব দিকে যায় আর কোনটা সেই ব্যতিক্রমী পশ্চিম বাহিনী নদী। আর হ্যাঁ, দুটো নদীকে নিয়ে একটা কনফিউশন হয়, সেটাও দূর করব। শেষে সবটা মিলিয়ে একটা সারাংশা দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, নদীর গতিপথের রহস্য। মানে নদীগুলো যেদিকে বয় সেদিকেই কেন বয়, এর পিছনের আসল কারণটা কি? চলুন সেটাই আগে জেনে নিই। ব্যাপারটা কিন্তু খুব সহজ, একদম জলের মতোই সোজা। মানে জল তো সবসময় ঢাল বেয়ে নিচের দিকে যায়, তাই না? ঠিক তেমনি ভারতের উপদ্বীপীয় মালভূমিটাও কিন্তু একদম সমান নয়। এর একটা ঢাল আছে পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে পশ্চিম দিকটা একটু উঁচু আর পূর্ব দিকটা নিচু। আর এই সাধারণ ব্যাপারটা থেকেই কিন্তু বেশিরভাগ নদীর গতিপথ ঠিক হয়ে যায়। তাহলে এবার দেখা যাক সেই ভালো ছাত্র নদীগুলোকে, যারা এই নিয়মটা একদম অক্ষরে অক্ষরে মেনে চলে। এরা হলো পূর্ববাহিনী নদী, মানে যারা মালভূমির ঢাল বেয়ে সোজা পূর্ব দিকে, মানে বঙ্গোপসাগরের দিকে ছুটে যায়। এই লিস্টে প্রথমেই যার নাম আসে সে হল গোদাবরী। এর জন্ম মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বরে। আর এটা কিন্তু উপদ্বীপীয় ভারতের সবথেকে বড় নদী। এতটাই বড় যে এর আরেকটা নামই হয়ে গেছে দক্ষিণ গঙ্গা। আর হ্যাঁ, এটাও কিন্তু নিয়ম মেনেই পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরীর পর আসছে কৃষ্ণা নদী। এর উৎস মহারাষ্ট্রে, পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, এই চারটে রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়ে এই নদীটাও কিন্তু শেষমেশ বঙ্গোপসাগরে মেশে। মানে কৃষ্ণা নদী ও মালভূমির ওই স্বাভাবিক ঢালটাকেই অনুসরণ করে। পূর্ববাহিনী নদীর মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নাম হল কাবেরী। কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে এর শুরু, আর শেষটা বঙ্গোপসাগরে। এই নদীটা দক্ষিণ ভারতে খুব পবিত্র বলে মানা হয়, তাই এর আরেকটা নাম হল দক্ষিণের গঙ্গা। আচ্ছা, এই যে দুটো গঙ্গার নাম শুনলাম, এদের মধ্যে একটা ছোট্ট কিন্তু মজার তফাৎ আছে, সেটা আমরা একটু পরেই দেখব। তবে আসল কথা হলো কাবেরীও কিন্তু পূর্ব দিকেই বইছে। তো নিয়ম মেনে চলা নদীগুলোর কথা তো হলো, এবার আসা যাক সেই আসল ব্যতিক্রমের কথায়। সেই নদী যে কিনা মালভূমির স্বাভাবিক ঢালকে একদম পাত্তা না দিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে নিয়েছে। চলুন দেখা যাক ভারতের সবচেয়ে বড় পশ্চিম বাহিনী নদীটার পেছনের রহস্যটা কি। আর সেই নদীটা হল নর্মদা। এর শুরু মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে, কিন্তু বাকিদের মতো বঙ্গোপসাগরের দিকে না গিয়ে এ একেবারে উল্টো পথে, মানে পশ্চিম দিকে গিয়ে আরব সাগরে পড়েছে। আর এটাই হল উপদ্বীপীয় ভারতের সবথেকে বড় পশ্চিম বাহিনী নদী। তাহলে সেই পুরনো প্রশ্নটাই আবার ঘুরে আসছে, কিন্তু কেন? যখন পুরো মালভূমির ঢালই পশ্চিম থেকে পূর্ব দিকে, তখন নর্মদা একা কেন উল্টো পথে বইছে? এর পেছনে নিশ্চয়ই একটা বড়সড় ভৌগোলিক কারণ লুকিয়ে আছে। চলুন এবার সেই কারণটাকেই খুঁজে বের করি। এই সব প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা ভৌগোলিক শব্দের মধ্যে, গ্রস্থ উপত্যকা, বা ইংরাজিতে যাকে বলে রিফট ভ্যালি। আচ্ছা, ব্যাপারটা কি? ধরুন দুটো পাহাড়ের মাঝখানের জমিটা হঠাৎ বসে গেল, তখন কি হবে? একটা গভীর উপত্যকা তৈরি হবে, তাই তো? আর এই উপত্যকার নিজের একটা আলাদা ঢাল তৈরি হয়ে যায়, যেটা হয়তো পাশের মালভূমির ঢালের মতো নাও হতে পারে। আর ঠিক এটাই ঘটেছে নর্মদার ক্ষেত্রে। নর্মদা নদীটা আসলে বিন্ধ্য আর সাতপুরা, এই দুটো পর্বতমালার ঠিক মাঝখানে তৈরি হয় একটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বয়। আর মজাটা হলো, এই উপত্যকার ঢালটা হলো পশ্চিম দিকে, মানে মালভূমির সাধারণ ঢালের ঠিক উল্টো। তাই নর্মদা মালভূমির ঢালকে নয়, বরং নিজের ওই উপত্যকার ঢালকেই অনুসরণ করে সোজা পশ্চিম দিকে আরব সাগরে গিয়ে মেশে। এই হলো আসল কারণ। আচ্ছা, একটু আগে আমরা দুটো নাম শুনেছিলাম না,
দক্ষিণ গঙ্গা আর দক্ষিণের গঙ্গা শুনতে প্রায় একরকম লাগলেও অনেকেই কিন্তু এই দুটোকে গুলিয়ে ফেলে ভাবেন দুটো হয়তো একই নদী কিন্তু না চলুন এই কনফিউশনটা আজকেই একবারে দূর করে ফেলি দেখুন ব্যাপারটা খুব সহজ গোদাবরী হল সাইজে বড় মানে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী তাই এর বিশালতার জন্য এর নাম দক্ষিণ গঙ্গা আর কাবেরী দক্ষিণ ভারতে গঙ্গার মতোই পবিত্র একটা নদী তাই এর নাম দক্ষিণের গঙ্গা খেয়াল করুন একটাতে শুধু দক্ষিণ আর একটাতে দক্ষিণের ছোট্ট একটা এর পার্থক্য কিন্তু নদী দুটো একদম আলাদা। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ ধরে যা যা জানলাম চলুন তো সবগুলোকে এক জায়গায় এনে একবার দেখে নিই তাহলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন এক ঝলকেই পুরো ব্যাপারটা মাথায় ঢুকে যাবে গোদাবরী কৃষ্ণা কাবেরী এই তিনটেই গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে আর একা নর্মদা চলেছে আরব সাগরের দিকে। কারণটা কি? ওই যে গ্রস্ত উপত্যকা। আর গোদাবরী আর কাবেরীর মধ্যে যে ডাকনামের পার্থক্যটা দক্ষিণ গঙ্গা আর দক্ষিণের গঙ্গা সেটাও এখানে পরিষ্কার করে দেওয়া আছে। এটা মনে রাখলে আর ভুল হবে না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা শিখলাম সেটা কি? সেটা হলো একটা নদী কোন দিকে বইবে তা শুধু এলাকার সাধারণ ঢাল ঠিক করে দেয় না, আসল ব্যাপারটা হলো নদীটা ঠিক কোন ধরনের ভূমির ওপর দিয়ে যাচ্ছে। ওই বিশেষ ভৌগোলিক গঠনটাই তার পথ ঠিক করে দেয়। নর্মদা আর তার গ্রস্ত উপত্যকার গল্পটা এর সবথেকে ভালো উদাহরণ, তাই না? যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এই গ্রস্ত উপত্যকার মতো আর কি ধরনের বড় বড় ভৌগোলিক গঠন থাকতে পারে যা একটা নদীর পথকে একেবারে ঘুরিয়ে দিতে পারে, এমনকি তাকে বাধ্য করতে পারে শত শত কিলোমিটার অচেনা অপ্রত্যাশিত পথে চলতে? একটু ভেবে দেখবেন, ভূগোল কিন্তু সত্যি একটা দারুণ মজার বিষয়।